সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমরা আম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম। আজকে আমাদের হচ্ছে ৩য় ক্লাস। আমরা ইতোমধ্যে গত ২ দিন আ জিকের উপরে সাজেশন ক্লাস নিয়েছি। সাজেশন ক্লাস ১ এবং সাজেশন ক্লাস ২ আমাদের ফেসবুক পেইজে আপনি পাবেন। এবং ইউটিউবেও কিন্তু এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবেন। এবং আমরা সবাই জানি আজকের ক্লাসগুলোই বা এই যে সাজেশন ক্লাস কেন বলছি? কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে আ সাম্প্রতিক সময়ে আমাদের আ খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বা পেট্রোবাংলার একটা বড় সার্কুলার গিয়েছে। সেটারও আ হয়তো ২-৩ মাস বা এই বছরের মধ্যে ডেফিনিটলি পরীক্ষা হবে। তো এই যে আসন্ন যে পরীক্ষাগুলি আছে একই সাথে আমরা যদি একটু বিগত অন্যান্য যে পরীক্ষাগুলি আমরা এই বছর অ্যাটেন্ড করেছি যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষা গিয়েছে, ব্যাংকের পরীক্ষা গিয়েছে। তো আবার সামনে আবার ব্যাংকের আসন্নও কিছু পরীক্ষা আছে। কিছুদিন আগে আমরা সমন্বিত ১০ ব্যাংকের অফিসার বা অফিসার ক্যাশ এই পদের যে পরীক্ষাগুলি হয়েছে সেখানকার প্রশ্নও দেখেছি। তো সামগ্রিক সময়ে যে মানে যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষাগুলির প্রশ্ন এনালাইসিস করে আমরা সেই প্রশ্নগুলি সমাধান করছি এবং একই সাথে ওই প্রশ্নগুলির উপর বেস করে ওই টপিকগুলি ধরে বা ওই কনটেন্ট গুলি ধরে আর কি প্রশ্ন আসতে পারে সম্ভাব্য সেই প্রশ্নগুলি কিন্তু আমরা রেগুলার আলোচনা করছি আপনাদের সাথে। এবং এই যে আমার যে সাজেশন ক্লাসগুলি এই ক্লাসগুলি যদি আপনি করেন আপনি দেখবেন যে যদি আপনি জব সলিউশন বা এই ধরনের যে বইগুলি আছে, সেই বইগুলি যদি দেখেন তাহলে দেখবেন বিগত বছরের যে প্রশ্নগুলি দেখবেন বারবার ঘুরে ফিরে একই জায়গা থেকে আসছে। হয়তো বাংলাদেশ, জাতিসংঘ বা কমনওয়েলথ এই যে বিভিন্ন টপিকগুলি আছে বা আন্তর্জাতিকে যদি আপনি বলেন ভারত-পাকিস্তান যুদ্ধ বা আরব-ইসরায়েল যুদ্ধ বা আরব লীগ এই যে মানে একটার সাথে আরেকটা যে ইন্টার কানেক্টেড যে টপিকগুলি এগুলো থেকেই কিন্তু বারবার প্রশ্ন আসে এবং অনেক জায়গায় আপনি দেখবেন যে ১০ম গ্রেড বা ১১ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পরীক্ষায়ও দেখবেন আপনি যে এক কথায় উত্তর দেওয়ার মতো অনেক প্রশ্ন হয়। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের এই রেগুলার ক্লাস করলে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। ওকে। তো আচ্ছা, অনেকে আমরা যুক্ত হয়েছি। হ্যাঁ, সবাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ভালো আছি। আপনারাও আশা করি ভালো আছেন। ওকে, আমরা তাহলে শুরু করি। আজকে আমাদের 3rd ক্লাস, হ্যাঁ? সাজেশন ক্লাস। তো আমাদের আজকে 3rd ক্লাস। তো আমরা ১ম প্রশ্নটা একটু দেখি। দেখেন, মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আমরা যে যদি আমার ২য় ক্লাসটা করে থাকেন অর্থাৎ বিগত ক্লাসটা করে থাকেন, সেই ক্লাসে কিন্তু আমি স্পোর্টস সেক্টরে যে প্রশ্ন আসছিল যেমন খাদ্য অধিদপ্তরের যেহেতু আমরা প্রশ্ন সলভ করেছিলাম গত ক্লাসে কিন্তু খাদ্য অধিদপ্তরে একটি প্রশ্ন এসেছিল যেটা খেলাধুলা সম্পর্কিত ছিল এবং সেই খেলাধুলা সম্পর্কিত কিন্তু প্রশ্ন আমি আপনাদেরকে আরো সম্ভাব্য প্রশ্ন সলভ করিয়েছি এবং সেই ক্লাসের কনসেপ্ট থেকে কিন্তু একটা প্রশ্ন অলরেডি আমরা দেখেছি যে জাস্ট এই শুক্রবারের একটা পরীক্ষা কিন্তু এসেছে যে নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সহকারী শিক্ষক নিয়োগ বিএ শাহীন কলেজ ২০২৪। তো কেন আমি এই প্রশ্নটা নিয়েছি? কারণ এই যে আ ইদানিংকালে আসলে যে সাম্প্রতিক সময়ে এই বছরে কিন্তু অনেকগুলো মেজর টুর্নামেন্ট আছে। তো আমরা খেলা দেখি বা না দেখি এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। কারণ বাংলাদেশ এই ধরনের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে এবং এই জিনিসটা এই প্রশ্নটা আমাদের আরো ভালোভাবে জানতে হবে। কারণ যদি আপনাকে বলেন নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? আমরা জানি যে নারী টি-২০ বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে কোথায়? এটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। ঠিক আছে? নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? একদম রিসেন্ট যে আসর অর্থাৎ এই বছরে যে আমাদের টি-২০ বিশ্বকাপ হবে এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ওকে? আচ্ছা। না, এই যে সাফা অ্যান্সার করেছে আ সেটা আবার অলরেডি ডিলিটও হয়ে গেছে। আচ্ছা। তো কেন আমি গত ক্লাসের কথা বলছি? কারণ গত ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে গত ক্লাসটা যারা আমরা করছি আমরা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে কি হয়েছে? কিছুদিন পরে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাট সেটা কি? সেটা ছিল হচ্ছে মেন্স টি-২০ ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে? জাস্ট আর ২৬ দিন পর কিন্তু টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তো পুরুষদের যে টি-২০ বিশ্বকাপ সেইটা অনুষ্ঠিত হবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে। আমি ইচ্ছা করেই এই অপশনটা দিছি যেন আপনারা এটা ধাঁধায় পড়ে যান। কারণ গত ক্লাস যারা করেছেন বা না করেছেন, যারা একটু খেলাধুলা দেখেন তারা অনেকেই মনে হয় মানে হয়তো মাথায় থাকবে যে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র এই জিনিসটা আমাদের অনেকেই মাথায় ঘুরতেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র এই অপশনটা অর্থাৎ এই অপশনটা সঠিক হইতো যদি আমি এখানে পুরুষ লিখতাম এবং সেটা গত ক্লাসে কিন্তু আপনাদের করিয়েছে যে পুরুষ টি-২০ বিশ্বকাপ বা মেন্স টি-২০ ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ তে। বাট নারীদের যে টি-২০ বিশ্বকাপ যেটা এই বছর অনুষ্ঠিত হবে সেটা কোথায় হচ্ছে? আমাদের বাংলাদেশে। ঠিক আছে? এবং আরো একটু বলে রাখি যে বাংলাদেশে ২ টা স্টেডিয়াম অর্থাৎ সিলেট এবং ঢাকায় অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। চট্টগ্রামে টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না। কারণ তখন বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার একটা টেস্ট সিরিজ চলমান থাকবে দেখে চট্টগ্রাম ভেন্যুটি আমরা পাচ্ছি না। ওকে, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তো যেহেতু খেলাধুলা নিয়ে কথা বলতেছি তাহলে এই খেলাধুলা নিয়ে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমি বলছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নও আমরা সলভ করব। দেখেন আমি যখন যে টপিক পড়াচ্ছি সেই টপিকের রিলেভেন্ট প্রশ্ন সম্ভাব্য প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই বা পড়িয়ে দেই। তো প্রাগৈতিহাসিক যুগে অস্তিত্ব রক্ষার সাথে জড়িত খেলা কোনটি? এটা মোটামুটি কমন প্রশ্ন এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ব্যক্তিগত সহকারী বা সুপারিনটেন্ডেন্ট এই ধরনের পদগুলোর পরীক্ষায় কিছু দিন আগে, মাসখানেক আগে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেখানে এসেছিল। এটা আমরা মনে হয় অনেকেই অ্যান্সারটা জানি, একটু সবাই অ্যান্সার করে ফেলি। এটা দেখি, প্রাগৈতিহাসিক যুগে অস্তিত্ব রক্ষার সাথে জড়িত খেলা কোনটি, এটা দেখি আমরা একটু বলতে পারি কিনা। এটা একটু আমরা ট্রাই করি। হ্যাঁ, আমরা একটু দেখি বলতে পারি কিনা এটার অপশন। আচ্ছা, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে কাবাডি। ঠিক আছে, এটা আমরা মোটামুটি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, এই প্রশ্ন কিন্তু আগেও এসেছে যে অস্তিত্ব রক্ষার সাথে জড়িত খেলা কোনটি, সেটা হচ্ছে কাবাডি। ঠিক আছে, ওকে। তা আমরা আর এইটাতে আর সময় নষ্ট করতেছি না, নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, যারা আমার গত ক্লাস করছেন, হ্যাঁ, যারা আমার গত ক্লাস করছেন, আমি গত ক্লাসে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার করাইছি এবং মানুষজন একদম ধুমায় ভুল অ্যান্সার করছে এবং সবাই ভুল অ্যান্সার করে মানে খুব খুশি ছিল যে হ্যাঁ, তারা সঠিক অ্যান্সার দিছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আমি আজকে আপনাদেরকে এটা আবার প্রশ্ন করতে চাই। কেন? এটা কাইন্ড অফ হোমওয়ার্ক ছিল বা অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের। গত ক্লাসটা করে আপনারা নিশ্চয়ই সেগুলো নোট করছেন, টুকে রাখছেন। আমি আশা করি যে আপনারা আজকে এটার অ্যান্সার নিজেরা দিতে পারবেন, যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি। আমি কিন্তু গত ক্লাসে জাতিসংঘের ভাষা সম্পর্কিত একটা প্রশ্ন আপনাদেরকে করিয়েছিলাম এবং দেখেন এটা কিন্তু একটা জায়গায় এসেছে এই বছরে একটা প্রশ্নে, একটা পরীক্ষায়, পিজিসিবির একটা পোস্টে এই প্রশ্নটা আসে যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি। তো আমি একটু এক্সপেক্ট করবো এটা আপনারা সবাই অ্যান্সার করে ফেলতে পারবেন। আপনারা ইতোমধ্যেই প্রথম দুইটা প্রশ্নের অ্যান্সার সবাই সঠিকভাবে দিয়েছেন। এইটার অ্যান্সার একটু করে ফেলি, যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি। আচ্ছা, ভেরি গুড। ওকে, হ্যাঁ, লিওন অ্যান্সার করেছেন, দীপু অ্যান্সার করেছেন। আচ্ছা, দীপু আপনার অ্যান্সারটা ভুল হয়েছে। ওকে, ওকে, ঠিক আছে। আমরা একটু দেখি, জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় হচ্ছে পর্তুগিজ। কি কি ভাষা আছে আমরা সবাই জানি, বলেন তো দাপ্তরিক ভাষা কয়টা? আমরা গত ক্লাসে কিন্তু ভুল করছিলাম, দাপ্তরিক ভাষা কয়টা? দাপ্তরিক ভাষা কিন্তু 6টা। আমরা গত ক্লাসে সবাই ধুমাই বলছিলাম যে, আমি আপনাকে বলছিলাম যে জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত হয় ভাষা, মানে জাতিসংঘের সচিবালয়ে যে ভাষা দুইটা ব্যবহার করা হয়, আমি সেই দুইটা ভাষার ব্যাপারে আমরা গত ক্লাসে বলেছিলাম। তো গত ক্লাসে আমি প্রশ্ন করেছিলাম যে জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা কয়টি। তো সবাই কিন্তু অ্যান্সার করে দিয়েছিল 6টি, বাট সচিবালয়ে কিন্তু 6টি ভাষা ব্যবহৃত হয় না। কোথায় 6টি ভাষা ব্যবহৃত হয় বা দাপ্তরিক ভাষা কয়টি, সেটা হচ্ছে 6টি। এবং আমরা যদি একটু মনে রাখি, আমি অ্যালফাবেটিক অর্ডারে, হ্যাঁ, বর্ণের ক্রম অনুসারে আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 6টি ভাষার মধ্যে প্রথমে আমি লিখবো হচ্ছে অ্যারাবিক, এরপরে আছে হচ্ছে চাইনিজ, এরপরে হচ্ছে ইংলিশ, এরপরে আপনি রাখতে পারেন ফ্রেঞ্চ, এরপরে আপনি রাখবেন রাশিয়ান, এবং লাস্টে আছে স্প্যানিশ। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে বলি যে দাপ্তরিক ভাষা কয়টি, আপনার অ্যান্সার হচ্ছে দাপ্তরিক ভাষা 6টি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে সচিবালয়ে ব্যবহৃত হয় মানে কয়টা ভাষা, সচিবালয়ে ব্যবহৃত হয় কয়টা ভাষা, ঠিক আছে, সেইটা আপনাকে যদি আমি প্রশ্ন করি, অর্থাৎ আমি যদি পরের স্লাইডে চলে যাই, এইটা আমার মনে হয় আমরা সবাই পারছি, রাইট? এটা আমরা সবাই পারছি যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা 9 কোনটি। কি বলছে এখানে? একটা লেজ আছে, 9 কোনটি, কোনটা অ্যান্সার? পর্তুগিজ। ওকে, তাহলে আমাকে এবার অ্যান্সার দেন, এবার আমাকে অ্যান্সার দেন, জাতিসংঘের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ কোনটি? জাতিসংঘের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ আমাকে একটু বলেন, জাতিসংঘের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ মানে কি? ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট ইংরেজি যেটা ছিল সেটাকে আমি বাংলায় লিখছি। ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রফেশনাল কাজে, বা যখন আমি প্রফেশনাল কোনো এক্সচেঞ্জে যাব, কোনো মতের বা ভাবের আদান প্রদান করব, কোথায়? জাতিসংঘের দপ্তরে, যখন আমি ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ, আচ্ছা, ভেরি গুড, সবাই অ্যান্সার করতেছেন, ভেরি গুড। ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা। এইবার কি বলতে পারবেন কোনটা কোনটা? আমি বলে দিচ্ছি, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি। একটা হচ্ছে ইংলিশ, আর এটা কি? স্প্যানিশ। অর্থাৎ ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বা সচিবালয়ে ব্যবহৃত ভাষা, প্রশ্ন কিন্তু দুইটাই একই। আমি গত ক্লাসে আপনাদেরকে কিভাবে পড়াইছিলাম, জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা কয়টি, আর আজকে আমি একটু ঘুরাই দিছি, কি বলছি? ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। একই কথা, বাট জাস্ট কি ভাষাটা চেঞ্জ করে দিছি। অর্থাৎ আপনাকে জাস্ট জিনিসগুলো একটু ওভাবে বুঝতে হবে। আচ্ছা, ভেরি গুড। অনেকেই অ্যান্সার করতে পারছেন, ম্যাক্সিমাম অ্যান্সার করতেছেন ইংরেজি, বাট মেক শিওর মনে রাখেন ইংরেজি এবং কি স্প্যানিশ। ঠিক আছে, ইংলিশ এবং স্প্যানিশ এই দুইটা ল্যাঙ্গুয়েজই কি আমার জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা। ওকে, আমরা অনেকেই পারতেছি, ভেরি গুড। হ্যাঁ, দীপু, আহ কামরুজ্জামান, অনেকে পারছেন, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট প্রশ্নে যাই। দেখেন, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কই আসছে? এইটা আসছে ফেব্রুয়ারি মাসে একটা প্রশ্ন। হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয় ফেব্রুয়ারি মাসে একটা প্রশ্ন, এবং একই সাথে এই প্রশ্নটা আবার কোথায় আসছে বলেন তো? এই প্রশ্নটা আসছে এপ্রিলে। কোথায়? 46 বিসিএস এ। ঠিক আছে, তাহলে আপনি বিগত বছরের প্রশ্নগুলো কেন সলভ করবেন না বলেন? আপনি কেন নলেজে রাখবেন না যে আশেপাশে কি হইতেছে?
অন্যান্য চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতেছে, এই খোঁজ খবর আপনি কেন রাখবেন না? অবশ্যই আপনি রাখবেন। কি বলছে দেখেন, 2022-23 অর্থ বছরে বাংলাদেশ রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার, মানে বাংলাদেশের, এখানে একটু আমি লিখে দেই, বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করছে? এই প্রশ্নটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। এই প্রশ্নটা যখন 46তম বিসিএস প্রিলির আমরা প্রশ্ন সমাধান করছি তখন আলোচনা করছি, এবং অলরেডি আপনারাও এটার অ্যান্সার দিয়ে ফেলছেন। অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র। ভেরি গুড, অ্যান্সার কি? যুক্তরাষ্ট্র। মনে আছে আমরা গত ক্লাসে এটা আলোচনা করছিলাম। যদি বলে রপ্তানির কথা, তাহলে অ্যান্সার কি? যুক্তরাষ্ট্র। এইবার আমি আপনাদেরকে একটু বলি। আচ্ছা, এই যে পরের, আমি আগের স্লাইডে দেখি। আচ্ছা, এইটা নিয়ে মনে হয় আর কথা বলার কিছু নাই, কারণ এটা নিয়ে আমরা অলরেডি 46তম বিসিএস প্রিলির দিন থেকে আমরা এটা নিয়ে কথা বলতেছি। একজন বলছে জার্মানি, উৎস হোসেন বলছেন জার্মানি। আচ্ছা, জার্মানি দ্বিতীয়। হ্যাঁ, জার্মানি দ্বিতীয়। সবচেয়ে বেশি হয় কোথায়? যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে, জার্মানি দ্বিতীয়। ঠিক আছে, যিনি বলছেন জার্মানি তিনি, তাকে আমি বলি দ্বিতীয়। আর আমার গত ক্লাসটা যদি আপনি দেখেন, অর্থাৎ আমাদের জিকে 2 নম্বর ক্লাসটা আমাদের ফেসবুক পেজে পাবেন, ইউটিউবেও আপলোড হয়ে যাবে। সেখানে আপনি আপনি দেখবেন যে আমি 5টা দেশের কথা বলছি। এই 5টা দেশে টোটাল আমরা $29 বিলিয়ন রপ্তানি করছি। $29 বিলিয়ন। এই জিনিসগুলো কিন্তু আমাদের রিটার্নে খুবই হেল্প করবে। এই যে ইনফরমেশন গুলা, এগুলো কিন্তু আমার রিটার্নে খুব হেল্প করবে। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করছি, আজকে আর ডিটেলস বলতেছি না। কারণ হচ্ছে কি, কারণ আমরা গত ক্লাসে যেহেতু আলোচনা করছি, যারা গত ক্লাস মিস করছেন তারা কিন্তু রিটেনের প্রিপারেশনের জন্য এই ধরনের ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, গত ক্লাস থেকে একটু দেখে নেবেন, আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, রপ্তানির কথা বলছে, তাহলে দেখেন রেলিভেন্ট প্রশ্ন কি হইতে পারে। এটা কোথাও আসে নাই, বাট এটা আপনাকে মনে রাখতে হবে। সেটা কি? আমদানির জন্য শীর্ষ দেশ কোনটা? এটাও আমি গত ক্লাসে বলছি, কি? চীন। আচ্ছা, একজন অ্যান্সার করতে পারছেন, চীন। ভেরি গুড। বাংলাদেশ আমদানি পণ্যের বৃহত্তম বাজার হচ্ছে চীন। তো চীন হচ্ছে 1 নম্বরে আছে। একটু বুদ্ধি করে বলেন তো, যে 2 নম্বর পজিশনে কে আছে? গত ক্লাসে বলছিলাম, একটু বলেন, যারা গত ক্লাসে ছিলেন তারা একটু বলেন, একটু ঝটপট বলেন। হ্যাঁ, ভেরি গুড। রত্না ইসলাম বলছেন চীন, সাফা বলছেন চীন, ভেরি গুড। পলি রয় বলছেন চীন। ওকে, ভাইয়ারা কোথায়? ভাইয়ারা অ্যান্সার দেন। আহ দ্বিতীয় অবস্থানে কে আছে? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, জোস, জোস, এই তো, এই তো পারছে। আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করছি। সো দেখেন, বই পড়ে ওই মানে গদবাঁধা মুখস্থ করার চাইতে ক্লাসে যে আমি বারবার বলতেছি আপনার প্রশ্ন সমাধান হইতেছে, কনফিডেন্স বাড়তেছে। আপনি আমার যখন ক্লাসগুলো করবেন খাতা কলম টুকে রাখবেন, আপনি নিজে নিজেকে জাজ করবেন যে কত পাইতেছেন। আর এই যে বারবার যে আমি বাড়ি দিচ্ছি যে চীন এবং দ্বিতীয়কে ভারত, চীন এবং ভারত দুইটাই কিন্তু বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র, এবং দুই কান্ট্রি মিলায় প্রায় 280 কোটি জনসংখ্যার দেশ। ওইখান থেকেই আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র আমদানি করি। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের 3 দিকে, যেহেতু ভারত জুড়ে, মানে আমরা বাংলাদেশটার 3 দিকেই তো আসলে ভারত আছে, আর একদিকে আছে হচ্ছে আমাদের মায়ানমার। সুতরাং ভারত থেকে বেশি আমদানি করার কথা, বাট খুব স্বাভাবিক। চায়না থেকে আপনি যদি যে কোনো জায়গায় যান, দেখবেন চাইনিজ প্রোডাক্ট আমাদের দেশে এত বেশি, তো যে কোনো কিছুতেই আসলে চাইনিজ প্রোডাক্ট আমরা অনেক বেশি ব্যবহার করি, বা আমদানি পণ্যের বৃহত্তম বাজার আমরা আসলেই বলতে পারি চীন। সেকেন্ড পজিশনে আছে ভারত। অনেকে অ্যান্সার করতেছেন, সুমন অ্যান্সার করছেন, শফিকুল অ্যান্সার করছেন, আলমগীর। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আপেল মাহমুদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আপেল মাহমুদ বলছেন যুক্তরাজ্য। না না, ভারত। নেক্সট প্রশ্নে যাই, আসেন। ওকে, অনেকে এই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন, খাদ্য অধিদপ্তরের জন্য সাজেশন ক্লাস নেন, সাজেশন ক্লাস নেন, অনেকে মুখে ফেনা তুলে ফেলছেন। আসেন খাদ্য অধিদপ্তরের একটা প্রশ্ন সলভ করি। কি বলছে দেখেন তো, প্রশ্নটা কি বলছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? আচ্ছা, এটা মনে হয় আমরা সবাই অ্যান্সার করতে পারবো, রাইট? আচ্ছা, হ্যাঁ তানভীর, আমরা ওইটা মাথায় রাখবো ইনশাল্লাহ। আর আমি তো বলছি যে আপনারা যখন ক্লাস করতেছেন, খালি অ্যান্সার গুলো আমার মুখ থেকে শুনে যায় না, খাতা কলম নিয়ে বসেন, খাতায় টুকে রাখেন, জিনিসগুলা কাজে দিবে। এইটাই কিন্তু আপনার নোট হয়ে যাবে, এইটাই আপনার নোট হয়ে যাবে। কেন? কারণ আমি একই ধরনের প্রশ্নগুলা আপনাদের জন্য যে কষ্ট করে সাজাই গুছিয়ে নিয়ে আসি, রেলিভেন্ট প্রশ্নগুলো এক জায়গায় নিয়ে আসি, আপনার কিন্তু টপিক ওয়াইজ ক্লাস হয়ে যাচ্ছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পারছেন। গণভবন, ভেরি গুড। আচ্ছা, তাহলে বলেন তো পদ্মা ভবন কি জিনিস? আমি একটু বলে দিই। পদ্মা ভবন আপনি একটু মনে রাখবেন, এইটা তো আর এমনি এমনি অপশনে দেয় নাই, নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস। সেটা হচ্ছে, এটা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন। এরকম আরো কিছু আছে ভবন। আপনি যদি মিন্টো রোডে আসেন, বেইলি রোডে আমাকে কখনো চাটা খাওয়াইতে, তখন আপনি এগুলা ঘুরে যাইতে দেখতে পারবেন আর কি, আসতে যাইতে দেখতে পারবেন যে পদ্মা ভবন, মেঘনা ভবন, এই ধরনের ভবন ওখানে অনেকগুলো আছে। এগুলাকে আমরা বলি রাষ্ট্রীয় অতিথি ভবন। আচ্ছা, বঙ্গভবন।
এইটা আমরা জানি যে এইটা আসলে আহ রাষ্ট্রপতির, মানে যদি আপনাকে প্রশ্ন করতো প্রধানমন্ত্রীর জায়গায় যদি রাষ্ট্রপতি দিয়ে দিত, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যেত? তাহলে আমার অ্যান্সার হইতো বঙ্গভবন। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হইতো কি বঙ্গভবন। আচ্ছা, তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে গণভবন। এটা সবাই পারছেন, ভেরি গুড, সবাই পারছেন গণভবন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই যে গণভবন, গণভবনটা কেন গুরুত্বপূর্ণ এটা আমাকে একটু বলেন তো। কেউ কি বলতে পারবেন এইটার সাথে আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি আছে? এই যে গণভবন, কেউ কি বলতে পারবেন? একটু দেখি কেউ বলতে পারেন কিনা। গণভবন, গণভবনের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি জড়ায় আছে। এনিওয়ান, এনিওয়ান? আর আরেকটা অপশন কি ছিল বলেন তো? আরেকটা অপশন ছিল উত্তরা ভবন। এটা নিয়েও আমি কথা বলবো, ঠিক আছে? উত্তরা ভবন বা এটাকে আবার গণভবনও বলে, উত্তরা গণভবনও বলে। ঠিক আছে, এই দুইটা নিয়ে কথা বলার জায়গা আছে। একটু আমাকে বলেন তো যে গণভবন এটা কেন ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এটা কেন তাৎপর্যপূর্ণ, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, এইখানে আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে বাংলাদেশের সংবিধান যখন আহ করার জন্য একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি করা হয়, সেই খসড়া প্রণয়ন সংবিধান কমিটির কথা কি আপনাদের মনে আছে? কেউ কি মনে আছে সেটা বলতে পারবেন? খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, জাস্ট আমি ছোট্ট করে বলে দিই, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি। ঠিক আছে, আমরা যখন রেগুলার ক্লাসে যাব তখন কিন্তু সংবিধান নিয়ে ডিটেলস ক্লাস থাকবে, তখন এগুলো আরো ভেঙে ভেঙে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এই যে আহ আচ্ছা, তো একজন লিখছে উত্তরা ভবন নাটোর লিখতে চাইছে, ও লিখছে নটোরে। আচ্ছা, যাই হোক। তো গণভবন, হ্যাঁ। আচ্ছা, আমরা এই জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, এই ভুল টুল করবো না, ঠিক আছে? নটোরে টটোরে লিখলে হবে না, নাটোর। ওকে, আচ্ছা, নাটোরে পরে আসতেছি। গণভবন, হ্যাঁ, আগে ঢাকায় থাকি। তো গণভবন এর কাহিনীটা কি, যে বাংলাদেশের সংবিধান যখন প্রণয়ন করা হয় বা প্রণয়ন করার কাজ চালু থাকে, তো তখন খসড়া সংবিধান প্রণয়ন কমিটি নামে একটা কমিটি হয়, যেই কমিটিতে 34 জন সদস্য ছিলেন। ঠিক আছে, কয়জন সদস্য ছিলেন? 34 জন। ঠিক আছে, এই যে 34 জন সদস্য, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, এইবারও একটা প্রশ্ন আসছে যে এই একমাত্র মহিলা সদস্য কে ছিলেন। হ্যাঁ, এবারও বিসিএস একটা প্রশ্ন আসছে যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি রিলেটেড একটা প্রশ্ন ছিল, যে আমি যদি ভুল না করে থাকি তাহলে প্রশ্নটা ছিল এরকম যে একমাত্র মহিলা সদস্য কে ছিলেন, এবং অ্যান্সারটা ছিল বেগম রাজিয়া বানু। ঠিক আছে, তো এবং এখানে এই 34 জনের মধ্যে একজন বিরোধী দলীয় সদস্য ছিলেন, যিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এই প্রশ্নগুলি মোটামুটি খুবই কমন, বিভিন্ন পরীক্ষায় আসে, আমি যা বললাম এগুলো একটু মনে রাখেন, ঠিক আছে? বেগম রাজিয়া বানু, এটা 46তম বিসিএস প্রিলিতে আসছে, সেটা নিয়ে আমি আর কথা বলতেছি না, কারণ আমি বিশ্বাস করি যে আমরা সবাই 46 বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করছি। আরেকটা তথ্য কি দিলাম, যে একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন এই 34 জনের মধ্যে? সুরঞ্জিত সেনগুপ্ত। কে ছিলেন? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত, ঠিক আছে। ওনার পরিচয় কি? উনি ছিলেন এই 34 জনের মধ্যে একমাত্র বিরোধী দলীয় সদস্য। ঠিক আছে, এখন এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, এরা যে প্রায় 34 জন মিলে যে প্রায় 6-7 মাস ধরে যে সংবিধানের জন্য, সংবিধান প্রণয়নের জন্য যে মিটিং গুলা করেন, যে বৈঠক গুলা করেন, এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, এরা যে বৈঠক গুলা করেন, এই বৈঠক গুলা কোথায় করেন? এই বৈঠক করেন হচ্ছে গণভবনে। ঠিক আছে, বৈঠক করেন কোথায়? এই গণভবনে। ঠিক আছে, তাহলে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। ঠিক আছে, প্রধান কে ছিলেন? সভাপতি কে ছিলেন? এটাও মনে রাখেন, সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন, মানে আহ কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি নিয়ে বললাম, এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির আহ কি ছিল, যে আমার 34 জন সদস্য ছিল, একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু, একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধান বা সভাপতি কে ছিলেন ডক্টর কামাল হোসেন। এবং এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, এই যে 34 জন কোথায় বৈঠক করতেন? গণভবনে। এবং এই গণভবনটাই কি? এই গণভবনটাই হচ্ছে আমার প্রধানমন্ত্রীর, এই যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ঠিক আছে, ওকে।
এখন আপনার জন্য প্রশ্ন, ওই আমি বলছিলাম না আরেকটা অপশন আছে উত্তরা গণভবন। দেখেন আমি এখানে কেন 5-এর ক দিছি বুঝছেন তো, কারণ এইটা একটা এক্সট্রা প্রশ্ন, যেটা আমি বলছি সম্ভাব্য। কেন সম্ভাব্য কেন বলতেছি, কারণ আপনার সম্ভাব্য প্রশ্ন, সাজেশন ক্লাস মানেই তো কি প্রশ্ন আসতে পারে, কি তথ্য আপনার জানতে হবে সেইটা। একই সাথে আপনি একটা অ্যাডিশনাল ইনফরমেশন জেনে গেলেন। ওই 5-এর আন্ডারে ওই সিমিলার প্রশ্নগুলো এখানে আনছি, এই জন্য আমি নাম বা নাম্বারিং করছি 5-এর ক। তো উত্তরা ভবন, আচ্ছা, তো উত্তরা ভবনের নামকরণ করেন কে? সবাই একটু অ্যান্সার করি, সবাই। আমাদের পাহলবি স্যার যেরকম বলে যে ধূপধাপ, হ্যাঁ সবাই একটু ধূপধাপ অ্যান্সার করেন। উত্তরা ভবনের নামকরণ করেন কে? ঠিক আছে, সবাই অ্যান্সার করেন, এইটা পারা উচিত, এইটা পারা উচিত। উত্তরা ভবনের নামকরণ করেন কে? সবাই, ভেরি গুড। সবার আগে অ্যান্সার করছেন সাব্বির আহমেদ, রাবিন, ভেরি গুড, জোস। একজন বলছে যে শেখ আবুল হাশেম। সুরঞ্জিত সেনগুপ্ত কোন দলে ছিলেন? তিনি ছিলেন ন্যাপে, ন্যাশনাল আওয়ামী পার্টি। হ্যাঁ, ন্যাপ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। 1972 সালে এর ঘটনা, 1972 সালের 9 ফেব্রুয়ারি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, নামকরণ করেন। আমি আর লিখলাম না, ঠিক আছে। তো উত্তরা ভবনের নামকরণ করে কে, বা উত্তরা গণভবনের নামকরণ করেন কে? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1972 সালের 9 ফেব্রুয়ারি, ঠিক আছে। ওকে, ওকে, জোস। তাহলে আমাকে বলেন তো এটার অরিজিনাল নাম কি ছিল বা আগের নাম কি ছিল? বেসিক্যালি এটা একটা রাজবাড়ি ছিল, এবং সেটার নাম ছিল, সেইটার নাম ছিল উত্তরা ভবন বা উত্তরা গণভবনের অরিজিনাল নাম ছিল দীঘা পতিয়া রাজবাড়ি, ঠিক আছে। দীঘা পতিয়া রাজবাড়ি। যারা রাজশাহী বিভাগের বা যারা ওই অঞ্চলের, বা যারা ওই অঞ্চল ছাড়া অন্যান্য জায়গায়, আচ্ছা ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস বলছে ধামধাম ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা ভেরি গুড, তার সব ধামধাম ক্লিয়ার হয়ে যাইতেছে। তো দীঘাপতিয়া যে রাজবাড়ি, এই দীঘাপতিয়া রাজবাড়ি হচ্ছে অরিজিনাল যে প্লেসটা, যেটা কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত বলেন তো? এটা অবস্থিত হচ্ছে নাটোরে। কোথায় অবস্থিত? নাটোর। দেখেন, আপনারা প্রজাতন্ত্রের দায়িত্ব নেবেন, ভালো ভালো জায়গায় ইনশাল্লাহ যাবেন, তো আপনাকে অবশ্যই জায়গার নাম জানতে হবে বাংলা এবং ইংরেজিতে। বানান কি? NOTORE, নাটোর। আচ্ছা, ওই যে নাটোরের একজন পাওয়া গেছে। ওকে, ঠিক আছে। তো দীঘাপতিয়া রাজবাড়ি এটাই আসলে পরবর্তীতে 1972 সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু নামকরণ করেন উত্তরা ভবন, ঠিক আছে, বা উত্তরা গণভবন। ঠিক আছে, ভেরি গুড। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন খুব সহজ প্রশ্ন, কই আসছে দেখেন। এটাও কিন্তু এই বছরে একটা জায়গায় আসা প্রশ্ন, LGD তে মোস্ট প্রবাবলি প্রশ্নটা আসছে। কি বলছে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? আচ্ছা, ওই যে ধুপধাপ অ্যান্সার করে ফেলেন, এটা আমি কিছু বলবো না, এটা নিয়ে অনেকবার কথা বলছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? তাড়াতাড়ি অ্যান্সার করেন, তাড়াতাড়ি অ্যান্সার করেন। গণ সাইবার নিরাপত্তা আইন 2023, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, সংবিধান এবং সুপ্রিম কোর্ট। আচ্ছা, এইটা আসলে অপশনগুলো দেখলেই বোঝা যায় এটা আসলে একটা ফাইজলামি, আপনার সাথে একটু মজাই নিছে ওরা। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে সংবিধান। এটা নিয়ে আসলে বলার কিছু নাই, এটা নিয়ে আমরা গত কয়েকটা ক্লাসে প্রচুর বলছি। আচ্ছা, এই তো সবাই পারতেছেন, জোস। তানভীর, হাসিব, আব্দুল্লাল মামুন, জোস। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, যেগুলো আমরা পারবো সেগুলোতে সময় নষ্ট করবো না। তো একটু আগে আমরা সংবিধান নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে। কেন কথা বলতেছিলাম? কারণ আমরা এখন সংবিধান রিলেটেড প্রশ্নগুলো দেখব। সংবিধান রিলেটেড প্রশ্ন যেগুলো বিগত বছর, মানে বিগত কয়েকটা চাকরির পরীক্ষায় আসছে। একই সাথে যেহেতু আমাদের অনেকেরই খাদ্য অধিদপ্তরের এই চাকরিটা অনেকেই আমরা আসলে এক্সপেক্ট করতেছি, বা এটা অনেকের কাছেই লুক্রেটিভ একটা জব আর কি, কারণ অনেকেই আবেদন করছেন, খুব সম্ভবত খুব রিসেন্ট সময় পরীক্ষা হওয়ার একটা সুযোগ আছে বা সম্ভাবনা আছে। তো আমরা খাদ্য অধিদপ্তরে বিগত বছরে আসা প্রশ্ন একটা দেখতেছি যে সংবিধান রিলেটেড, যে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে। এইটা একটু দেখেন, এইটা আমরা দেখি অ্যান্সার করতে পারি কিনা। সাংবিধানিক ভাবে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিটাকে। হুম, অ্যান্সার কি হইতে পারে একটু ঝটপট বলেন। জোস, এই তো সৌমিক পারছে, ভেরি গুড। না না না, আলমগীর ভুল করে ফেলছেন। যদি আপনি 7 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন তাহলে এটা ভুল। আহ ওকে, আচ্ছা, এটাও সবাই পারতেছেন। এটা আমরা সবাই জানি, হ্যাঁ, এটা মানে যার সংবিধানের আসলে ন্যূনতম আইডিয়া নাই সে এটা বলতে পারবে যে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে, সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। আমরা সংবিধানের যখন ক্লাসগুলো করব, বা যখন রেগুলার ক্লাসগুলো করব, সাজেশন ক্লাসের এই যে এই ধারাটা তো চলতেই থাকবে, যখন আমরা রেগুলার ক্লাসে যাব তখন আমরা ডিটেলস পড়বো। থ্যাংক ইউ সবাইকে যারা অ্যান্সার করতেছেন, জোস। ওকে।
নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখেন কোন পদটি সাংবিধানিক পদ নয়, ঠিক আছে, এটাও খাদ্য অধিদপ্তরের একটা আসা প্রশ্ন। আর আমার মনে হয় এই প্রশ্ন শুধু খাদ্য অধিদপ্তরে আসা প্রশ্ন তা না, এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন জায়গায় আসছে, বিগত বছরে আসছে। তো আমরা একটু দেখি যে প্রথমে কি অপশন বলা আছে। চেয়ারম্যান কোথাকার বলা হয়েছে, সাংবিধানিক পদ বলছে কিন্তু প্রতিষ্ঠান না, পদ। আচ্ছা, তাহলে চেয়ারম্যান কোথাকার, সরকারি কর্ম কমিশন। তো এই যে সরকারি কর্ম কমিশন, এই সরকারি কর্ম কমিশনে যে আসলে কারা সদস্য থাকবে না থাকবে, এই সরকারি কর্ম কমিশন কিন্তু আমাদের সংবিধানে বলা আছে। কোথায় বলা আছে আমরা সবাই জানি, একটা কমন প্রশ্ন যে বিসিএস এর প্রিলিতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, যে সরকারি কর্ম কমিশন এটা সংবিধানের কত ধারা মোতাবেক আমরা গঠন করতে পারি, বা সরকারি কর্ম কমিশনের কথা কোথায় বলা আছে, সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে, 137 নং অনুচ্ছেদে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আছে আহ চেয়ারম্যান মানবাধিকার কমিশন। আচ্ছা, মানবাধিকার কমিশন বলতে আসলে কোনো ক্লজ নাই আমাদের সংবিধানে, এমন কোনো অনুচ্ছেদ নাই যেখানে আসলে মানবাধিকার কমিশনের কথা বলা আছে। এটা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান না, বা এই যে মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান, এটাও আসলে সাংবিধানিক কোনো পদ না, প্রতিষ্ঠানটাও সাংবিধানিক সাংবিধানিক না। মানবাধিকার কমিশন গঠন করার জন্য আমার আসলে সংবিধানের কোনো ধারা অনুচ্ছেদ দফা উপদফা কিছুই লাগে না। নেক্সট অপশনটা দেখি। ওকে, আমরা এটা পাইলাম, দেখি আর কোনো অপশন হয় কিনা। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আমরা জানি, আমরা যদি আমাদের সংবিধানটা যারা মোটামুটি একটু ভালোভাবে আয়ত্ত করছি, যদি নাও করে থাকি, যারা আজকে প্রথম এই ক্লাস করতেছেন, যারা সামনে প্রথম বিসিএস দিবেন, সবার জন্যই এই সংখ্যাগুলো একটু মনে রাখেন আপাতত, এই সংখ্যাগুলো আপাতত মনে রাখেন, খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। সরকারি কর্ম কমিশন কত নং অনুচ্ছেদে আছে, 137। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কত নং অনুচ্ছেদে আছে, 127। লাস্টে দেখেন বলা আছে প্রধান নির্বাচন কমিশন। তো প্রধান নির্বাচন কমিশন এটা কথা কোথায় বলা আছে, এটার কথা বলা আছে 118 নং অনুচ্ছেদে, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো আপাতত আমরা খালি এই সংখ্যাগুলো মনে রাখবো যে হ্যাঁ, সরকারি কর্ম কমিশন আমাদের সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, যেটা 137 নং অনুচ্ছেদে বলা আছে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা 127 নং অনুচ্ছেদে বলা আছে, এবং প্রধান নির্বাচন কমিশন এটা বলা আছে হচ্ছে 118-তে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে 8-এর খ, যে চেয়ারম্যান মানবাধিকার কমিশন, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আমরা ধূপধাপ অ্যান্সার করবো। ওকে, দেখেন বার্টন। হুম, বার্টন, এটা আপনাদের কাজ, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। বার্টনের ফুল ফর্ম আপনারা বের করবেন, এটা আসলে কোন অধিদপ্তর, কোন সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা নাকি, এটা আপনারা আজকে খুঁজে বের করবেন, এটা আপনাদের ক্লাস শেষে কাজ, ঠিক আছে। বার্টনের একটা কোশ্চেন দেখি, 2024 সালে আসা, অর্থাৎ কিছুদিন আগে পরীক্ষাটা হয়। কোন প্রতিষ্ঠানটি সাংবিধানিক নয়, ঠিক আছে, কোন প্রতিষ্ঠানটি সাংবিধানিক নয়। একটু আগে আমরা কি পড়ছি, একটু আগে আমরা পড়ছি সংবিধানের কোন পদ সাংবিধানিক নয়। এবার আমরা পড়তেছি কোন অর্গানাইজেশনটা আমাদের কনস্টিটিউশনে মোতাবেক গঠিত হয় না, ঠিক আছে। এটার অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন। কি হবে দেখেন, প্রথমে বলা আছে এসিসি। এসিসি মানে কি, এসিসি মানে হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন, ঠিক আছে, বা দুর্নীতি দমন কমিশন, যেটাকে আমরা বলি কি, দুদক। আচ্ছা, এরপরে কি আছে, পিএসসি। পিএসসি মানে কি, পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন, যেটা একটু আগে আমরা বলছি, মনে আছে বলেন তো, যারা প্রথম ক্লাস করতেছেন, যারা সামনে প্রথম বিসিএস দিবেন, বা যে কোনো চাকরির পরীক্ষায় মাত্রই অবতীর্ণ হবেন, সংবিধান জীবনে পড়েন নাই বা নতুন নতুন পড়া শুরু করতেছেন, একটু আগে আমি বলছি পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন কত নং অনুচ্ছেদে বলা আছে, 137 নং অনুচ্ছেদে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন সিজিএ, অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এইটা, এটা কোথায় হবে। আচ্ছা, একজন বলছে নয়ের সি অ্যান্সার, না না না, নয়ের সি অ্যান্সার না। সিজিএ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই মাত্র দেখছি কত নং অনুচ্ছেদে ছিল, 127 নং অনুচ্ছেদে, ঠিক আছে। এরপরে দেখেন ইলেকশন কমিশন, এটা কোথায় আছে, নির্বাচন কমিশনের কথা কোথায় বলা আছে, 118। দেখছেন আমি প্রশ্ন কিভাবে সেট করছি, একই প্রশ্ন এমন ভাবে সেট করছে, অপশনগুলো এমন ভাবে সেট করছে যেন অ্যাটলিস্ট আপনার মাথায় এটা ঢুকে যায় যে 137 নং অনুচ্ছেদ মানেই কি সরকারি কর্ম কমিশন, 127 মানেই কি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 118 মানেই কি নির্বাচন কমিশন। যারা আগে সংবিধান পড়ছেন তাদের জন্য এগুলো দুধভাত, যারা পড়েন নাই তাদের এইটা মাথায় সেট হয়ে গেল যে 137 মানেই পিএসসি, 27 মানেই সিজিএ, 118 মানে ইলেকশন কমিশন বা ইসি। বাদ গেল কে, দুদক। দুদক কিন্তু কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ক, ঠিক আছে। আচ্ছা, তানভীর, আপনার অ্যান্সারটা ভুল হয়েছে। হ্যাঁ, আর একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই তো জোস। ফাহিম বলছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটাকে আমরা কি বলি, বার্ডেন। থ্যাংক ইউ ফাহিম, জোস। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই, 10 নাম্বার। দেখেন কি বলছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে, ঠিক আছে। এটা সবার জন্যই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা প্রশ্ন, কতবার আসছে তার কোনো ইয়ত্তা নেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? বলেন, অ্যান্সার করেন। কোন তারিখে হয়? কোন তারিখে হয়? কোন তারিখে হয় বলেন? আচ্ছা, দীপক সবার আগে অ্যান্সার করছেন ক। হুম। অরুণ বলছেন ক। ভেরি গুড। আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, বাংলাদেশ সংবিধান যদি বলে কার্যকর, হ্যাঁ, যদি বলে কার্যকর হয় কোথায়, মানে কত তারিখে, তাহলে আমরা বলবো 16 ডিসেম্বর 1972। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো এইভাবে, যে 12 + 4 = কত হয় বলেন তো? 17, তাই না? 16। ঠিক আছে। আচ্ছা, না তানভীর, এটাও ভুল হয়েছে। কিপ ট্রাইং। তো আমরা এইভাবে মনে রাখবো, 12 অক্টোবর। ঠিক আছে, অক্টোবরের পরে কি আসে বলেন তো? নভেম্বর। নভেম্বরের পরে কি আসে বলেন তো? ডিসেম্বর। আপনারা ভাবতেছেন হ্যাঁ হ্যাঁ, কি পড়ায় এগুলা? এগুলো এই ধরনের প্রশ্নও আসে অনেক সময়, ট্রাস্ট মি। আচ্ছা, 12 অক্টোবর, হ্যাঁ, তো 12 অক্টোবর কি হয় মনে আছে? আমি একটু আগে কি বলছিলাম? একটু আগে বলছিলাম যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, খেয়াল আছে? একটা সংবিধানের খসড়া গঠন করার জন্য, খসড়া বানানোর জন্য বা তৈরি করার জন্য 34 জন সদস্য নিয়ে, যেখানে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু, যেখানে একমাত্র সদস্য ছিলেন একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, যার দলের নাম ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি, সংক্ষেপে ন্যাপ। এই যে 34 জন সদস্য বিশিষ্ট যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, দেখেন আমি কিন্তু বারবার বলতেছি, আপনার কানে এটা কিন্তু মানে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হওয়ার কোনো সুযোগই নেই। এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, সেই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি 34 জন সদস্য, আমি এখানে হিন্ট দিয়ে রাখি, আপনারা খাতায় নোট করেন, আমি এখন লিখতেছি না, ওই এত বড়টা লিখতেছি না। 34, এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি এত বড় বাংলা লিখতেছি না, জাস্ট 34 জন দিয়ে আপনি মনে রাখেন 34 জন কোত্থেকে আসলো? খসড়া সংবিধান প্রণয়ন কমিটি। তো তারা কি করে? তারা গণপরিষদে, গণপরিষদে কি করে, সরি, তারা যেই কাজটা করে, তারা গণপরিষদে সংবিধান উত্থাপন করেন, সংবিধানের যে খসড়া সংবিধান, অর্থাৎ গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন। ঠিক আছে, তাহলে গণপরিষদে যখন খসড়া সংবিধানটা উত্থাপন করা হয়, সেইটা গ্রহণ করা হয় কবে? সেটা গ্রহণ করা হয় হচ্ছে, বা এখানে একটা কমন টার্ম আছে, কমন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে গৃহীত হয়। সবসময় আমি দেখি লেখে, আমি ওইটা আপনাদের সুবিধার্থে গৃহীত হয়ই বললাম। ঠিক আছে, তো গণপরিষদে এটা গৃহীত হয় কত তারিখে? 4 নভেম্বরে। এবং কার্যকর হয় কবে? কার্যকর হয় হচ্ছে 16 ডিসেম্বরে। ঠিক আছে, ওকে, আপনি এভাবে মনে রাখতে পারেন, 12 4 16। ঠিক আছে, 12 সাথে 4 যোগ করলে কত হয়? 16 হয়। তো 12 অক্টোবরে কি হয়? যে গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। 4 নভেম্বরে কি হয়? সেই খসড়া সংবিধানটা গৃহীত হয়। এবং 16 ডিসেম্বরে সেটা কি হয়? কার্যকর হয়। ঠিক আছে, 16 ডিসেম্বর 1972। এবং এখানে যে ঘটনা প্রবাহ সবগুলাই কোন সালের ঘটনা? 1972। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হইতেছে যে 16 ডিসেম্বর 1972। আর এই যে 4 নভেম্বর, মনে আছে কি বললাম? 4 নভেম্বর 1972, এখানে জানি কি ঘটনা ঘটে? 4 নভেম্বর 1972, মনে আছে? এই মাত্র বলছি কি ঘটনা ঘটে। এই যে দেখেন, 4 নভেম্বর 1972 কি ঘটনা ঘটে? 1972 সালের 4 নভেম্বর কি ঘটনা ঘটে? গণপরিষদে খসড়া সংবিধানটা গ্রহণ করা হয়। তাহলে যেই দিন খসড়া সংবিধান গ্রহণ করা হইলো, সেই 4 নভেম্বর 1972, এইটাকে আমরা পালন করি সংবিধান দিবস হিসেবে। ঠিক আছে, কি দিবস হিসেবে পালন করি? এইটাকে আমরা পালন করি হচ্ছে সংবিধান দিবস হিসেবে। ঠিক আছে, সংবিধান দিবস হিসেবে। হ্যাঁ, ভেরি গুড, সংবিধান দিবস। শাকিলা বলছেন সংবিধান দিবস, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, 10 জানুয়ারি 1972, বলেন তো 10 জানুয়ারি 1972 এটা কি জন্য বিখ্যাত? ওর কাজ কি? 10 জানুয়ারি 1972 কি হয়েছে? 10 জানুয়ারি 1972 কি হয়েছে বলেন? 10 জানুয়ারি 1972 কি হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ মুন্না, দারুণ টেকনিক। এরকম টেকনিক আপনারা আরো পাবেন যখন রেগুলার ক্লাস করবেন, তখন আমরা আরো এইভাবে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, 10 জানুয়ারি 1972 কি হয়েছে বলেন? 10 জানুয়ারি 1972 কি হয় এখানে? এটাকে আমরা সবাই বলি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কি দিবস? স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এবং এই যে স্বদেশ প্রত্যাবর্তন যে ঘটনাটা ঘটে, এইটা তাহলে কবে হচ্ছে? 10 জানুয়ারি। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন কারাগার থেকে মুক্ত হন, আহ তো 8 জানুয়ারি কারাগার থেকে যখন মুক্তি হন, পাকিস্তানের
যেই কারাগার থেকে তিনি মুক্ত হন তখন 8 জানুয়ারি তিনি যাত্রা শুরু করেন। তাকে প্রস্তাব দেওয়া হয়, তখন পাকিস্তানের যে মিত্র দেশ ছিল, মনে রাখেন এই কথাগুলো কিন্তু মনে রাখেন, পাকিস্তানের মিত্র দেশ ছিল সৌদি আরব এবং ইরান, তাকে অফার করা হয় যে আপনি সৌদি আরব ইরান হয়ে বাংলাদেশে ঢুকেন। কিন্তু এই যে আমাদের মানে আসলে তার যে বিচক্ষণতা, কূটনৈতিক যে বিচক্ষণতা, সেটার কারণে তিনি কিন্তু তখনই অসম্মতি জানান যে তিনি লন্ডন হয়ে, আমরা সবসময় পড়ে আসছি যে লন্ডন হয়ে দিল্লি হয়ে, এরকম একটা কথা সবসময় পড়ে আসছি তাই না বইগুলাতে, যে লন্ডন এরপরে কি দিল্লি, যে লন্ডন হয়ে দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন। তাকে অফার করা হয়েছিল যে লন্ডন থেকে সৌদি আরব হয়ে ইরান হয়ে তারপরে কি দিল্লিতে যান। কিন্তু সৌদি আরব বা ইরানের সাথে তখন বাংলাদেশের আসলে সম্পর্ক ততটা ভালো ছিল না, বরং পাকিস্তানের মিত্র কান্ট্রি বা মিত্র বন্ধু বা মিত্র দেশ ছিল হচ্ছে সৌদি আরব আর ইরান, যার জন্য বিচক্ষণ এবং কূটনৈতিক তৎপরতায় যথেষ্ট শার্প মাইন্ডেড আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যেটা করেন, তিনি লন্ডন থেকে অবশ্যই সৌদি আরব ইরানের ওই রুট ধরেন না, মাঝখানে তিনি আরো 2টা কান্ট্রিতে ব্রেক করেন। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সাইপ্রাস, এরপরে হচ্ছে বাহরাইন, এরপরে হচ্ছে দিল্লি। মানে এমন না যে সাইপ্রাস বাহরাইনে তিনি হচ্ছে মানে কোনো রাষ্ট্রীয় সফর বা কিছু ছিল, মানে আমাদের যে ফ্লাইট ছিল, ফ্লাইটের জ্বালানির জন্য বা ট্রানজিটের কারণে, বিভিন্ন কারণে এই 2টা দেশে হচ্ছে ব্রেক করতে হয়। তো লন্ডনে তার কিছু কূটনৈতিক তৎপরতা ছিল, সেখানে তিনি কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করেন তৎকালীন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা তুলে ধরার জন্য। পরবর্তীতে সাইপ্রাস বাহরাইন হয়ে দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, কঠিন বানান, একজন বলছে কঠিন বানান তাই লিখতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যান্সার পাইলাম। ঠিক আছে, এখানে 26 মার্চ 1971 কথা বলা আছে। 26 মার্চ 1971 আমরা জানি, 26 মার্চ 1971 আমরা, এখানে আমি জাস্ট হিন্টসটা দিয়ে দিচ্ছি। বলেন তো কি হয় 26 মার্চ 1971? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেটাকে আমরা পরবর্তীতে স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে জারি করি কত তারিখে? 10 এপ্রিল। ঠিক আছে, হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ জসীমউদ্দিন। ওকে, তাহলে 26 মার্চ 1971 এই তারিখটা কেন আমাদের জন্য অনেক সিগনিফিকেন্ট? কারণ এই দিনেই কি হয়ে হয়ে হয়, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি করেন, তার যে ভাষণ, সেই ভাষণকে আমরা পরবর্তীতে আসলে স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে আমাদের যে মুজিবনগর সরকার, তারা 10 এপ্রিল, 26 মার্চ 1971, 26 মার্চের এটাকে বলে 25 মার্চের দিবাগত রাত অথবা 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন বা তিনি যে স্বাধীনতা ঘোষণা করেন, সেই স্বাধীনতার ঘোষণাটাকেই 10 এপ্রিল মুজিবনগর সরকার স্বাধীনতা ঘোষণাপত্র হিসেবে জারি করে। ঠিক আছে, তো এই যে বারবার যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু আপনারা গুরুত্ব সহকারে একটু মনে রাখেন, এগুলো আমাদের রিটেনের জন্য এবং প্রিলির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি বললাম, 26 মার্চ 1971 বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেটাকেই আসলে 10 এপ্রিল মুজিবনগর সরকার বা তখনকার যে অস্থায়ী সরকার ছিল, তারা স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে জারি করেন। এবং এটা কিন্তু আসলে এই যে 26 মার্চ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সেটা কিন্তু আমাদের দেশের ইতিহাসে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা মনে করি যে সংবিধান একবারই হয়েছে, অনেকে বলে যে না 2বার হয়েছে, বাট অন্তর্বর্তীকালীন সংবিধান কিন্তু 2টা হয়। তো এই যে 26 মার্চ 1971 এই যে স্বাধীনতার যে ঘোষণাপত্র, এইটাকে কিন্তু আমরা ধরি আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নেক্সট প্রশ্নে যাই। এখানে আমরা অনেক ইনফরমেশন জানছি, এগুলা আমার রিকোয়েস্ট এই জিনিসগুলো একটু খাতায় নোট করবেন। ওকে, আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 2024 সালে ইয়াতে কোন একটা আহ, আহ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, সেটা এখানে উল্লেখ নাই আনফরচুনেটলি। তো আমরা একটু দেখি কি কি বলছে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন তারিখ। একটু আগে আমরা কি জানছি, যে গৃহীত হয় কবে? গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর, সরি, আচ্ছা, গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972, মনে আছে? এটা তো ইংরেজি সন বা ইংরেজি তারিখ, তাহলে বাংলা কোনটা? এইখানে আসলে কোনোটাই সঠিক উত্তর নাই। হ্যাঁ, এখানে আসলে কোনোটাই সঠিক উত্তর নাই। এইখানে আসলে আমরা যে প্রশ্নটা আমরা পেয়েছি, সেখানে আসলে একটু টাইপিং মিস্টেক ছিল। বেসিক্যালি আমার অ্যান্সার হইতেছে 18 কার্তিক 1379 বঙ্গাব্দ। অর্থাৎ আমি যদি এইটার কথা চিন্তা করি যে 18 কার্তিক 1300, এখানে 19 আছে, বেসিক্যালি এটা কত হবে? এটা হবে হচ্ছে 1379। ঠিক আছে, 1379, 18 কার্তিক 1379, সেক্ষেত্রে আমরা এটা আর কি
বলতে পারি যে 18 কার্তিক 1379, এই বাংলা সনটা মনে রাখবেন, বাংলা তারিখটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা শুধু 2024-এর, এটা খুব সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত সহকারী পদের এই প্রশ্ন, বাট এটা কিন্তু অনেকবার এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট কি আছে দেখেন, বলছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আমি ডিটেলস এখন বলতেছি না, আমরা এটার অ্যান্সারটা একটু মনে রাখবো যে রাষ্ট্রপতি সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো আসলে শুরু হয়েছে 72 থেকে, এবং সেই ক্ষেত্রে আমরা এটার অ্যান্সার মনে রাখবো হচ্ছে 72 অনুচ্ছেদের 1 নং ধারায় এই কথাটা বলা আছে, ঠিক আছে। আমরা সংবিধানের রেগুলার ক্লাসে কিন্তু ডিটেলস এগুলো আলোচনা করব। 73, 74, 75 এখন আসলে আমাদের জন্য ইররিলেভেন্ট, মানে যদি আমি এগুলোর এখন ব্যাখ্যায় যাই সেগুলো আমাদের একটু ইররিলেভেন্ট লাগবে, যেহেতু আমরা সংবিধানের মূল ক্লাসে নাই। তো আমি আপাতত জাস্ট এতটুকু বলে দিচ্ছি যে রাষ্ট্রপতির যে সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দেওয়ার যে ক্ষমতা, সেটা 72 নং অনুচ্ছেদের 1 নং ধারা মোতাবেক আমরা এটা বলতে পারি, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। কি বলছে দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি? এইটার অ্যান্সার কি হবে? এটাও খুবই ইজি, আপনি যদি অপশনগুলো দেখেন যে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ, এটার অ্যান্সার কি? এটা আমি একটু আপনাদের কাছ থেকে অপশন চাচ্ছি, মানে অ্যান্সারটা চাচ্ছি, একটু সবাই একটু ট্রাই করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি? এইখানে একটু মাথা খাটানোর বিষয় আছে, ঠিক আছে, একটু মাথা খাটানোর বিষয় আছে যে, আচ্ছা, একজন বলছে ধারা মনে রাখার উপায় কি। ধারা মনে রাখার জন্য আমি যখন আসলে সংবিধানের উপরে যখন রেগুলার ক্লাসগুলো নিব, তখন আমি বিভিন্ন গল্প প্রবাহ বা ঘটনা বা কিছু শর্ট টেকনিকের মাধ্যমে আমি সেগুলো ইনশাল্লাহ আপনাদের শিখিয়ে দিব, ঠিক আছে। এগুলো নিয়ে টেনশন করার কিছু না, এগুলো মনে থাকবে। সংবিধান সবচেয়ে মানে সহজ আর কি, সহজ একটা জিনিস, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা, জাতীয় সংসদ, ওকে, সবাই এই অ্যান্সারটা দিচ্ছেন, ভেরি গুড, ঠিক আছে। এটা নিয়ে আর তাহলে আলোচনা করতেছি না, এটা এটা আমার মনে হয় যেটা বলছিলাম আর কি, খুবই কমন একটা প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমি নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। আহ তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলো একটু সলভ করে ফেলি, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন কি, যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? আচ্ছা, তো আমাদেরকে বলছে যে বাংলাদেশের যে আহ, সংবিধানের যে সংশোধনী আছে, সংশোধনী আমরা জানি টোটাল কয়টা সংশোধনী আছে বলেন তো? টোটাল সংশোধনী আছে হচ্ছে 17টি, ঠিক আছে। তো এই 17টি সংশোধনীর মধ্যে আমরা জানি যে সংসদীয় ব্যবস্থা এটা থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা সংশোধনী, একবার না, এই ঘটনাটা দুইবার ঘটছে। একবার সংসদীয় ব্যবস্থা বহাল করা হয়েছে, এবং মানে সংসদীয় ব্যবস্থা একবার বাতিল করা হয়েছে, আরেকবার কি হয়েছে সেটাকে আবার পুনর্বহাল রাখা হয়েছে। তো এই যে সংবিধানের সংশোধনী, যে 17টা সংশোধনী, এই 17টা সংশোধনী নিয়ে আমরা মানে সংবিধানের রেগুলার ক্লাস তো নিবই, সংশোধনীর উপরে আমরা আবার ডেডিকেটেড একটা ক্লাস নেবো, যে 17টা সংশোধনী এক ক্লাসে সুন্দর করে সহজভাবে কিভাবে মনে রাখা যায়। তো এই সংবিধানের যে 17টা সংশোধনী আছে, এর মধ্যে চতুর্থ যে সংশোধনী ছিল, আপনারা সবাই জানেন যে চতুর্থ সংশোধনীতে কি হইলো, যে সংসদীয় যে ব্যবস্থা ছিল সেইটাকে বাতিল করে রাষ্ট্রপতি শাসিত একটা ব্যবস্থা, যেটাকে আমরা আসলে সবাই জানি যে বাকশাল যেটা বলা হয়, সেইটা ইন্ট্রোডিউস করা হইলো, ঠিক আছে। তো এবং এটা, এবং বলেন তো যে এই বাকশাল এটা কত সালের ঘটনা? আমরা সবাই বুঝতে পারতেছি যে বাকশাল এটা 1975 সালের ঘটনা, এবং এইটা নিয়ে আসলে পরবর্তীতে আমাদের রাজনীতির ধারা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং এটা কিন্তু আমাদের জাতীয় ইতিহাসে বা জাতির ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট একটা ঘটনা, এই বাকশাল গঠন। এবং আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4বার সংশোধনী, সংবিধানের যে সংশোধনী যে 17বার, আমরা ধাপে ধাপে একটু মনে রাখি, সংবিধানের যে সংশোধনী 17টি সংশোধনী হয়, এর মধ্যে প্রথম যে 4টি সংশোধনী হয়, প্রথম 4টি সংশোধনী হয় কার নেতৃত্বে বা কার আমলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমতার সময় 4টি সংশোধনী হয়, এবং সেই 4টি সংশোধনীর যে সর্বশেষ সংশোধনী, যে বাকশাল গঠন অর্থাৎ সংসদীয় ব্যবস্থা, এইটা বাতিল করে রাষ্ট্রপতি শাসিত যে ব্যবস্থাটা তিনি নিয়ে আসেন, যেটাকে আমরা আসলে সবাই বাকশাল নামে চিনি, সেটা কত সালের ঘটনা? 1975 সালের ঘটনা। এবং এই চতুর্থ সংশোধনের মাধ্যমে আসলে কি সংসদীয় ব্যবস্থা বাতিল করা হয়। পরবর্তীতে পরবর্তীতে এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, পরবর্তীতে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, এই যে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কি করা হয়, এই সংসদীয় ব্যবস্থাটা আবার পুনর্বহাল করা হয় বা পুনর্প্রবর্তন করা হয়, ঠিক আছে। এবং এই যে চতুর্থ যে সংশোধনী, এই যে 1975 সালে যে চতুর্থ সংশোধনী হয়, এই সময় আসলে এইটার
সাথে অ্যাসোসিয়েটেড কে ছিলেন? মনোরঞ্জন ধর। ঠিক আছে, তিনি এটা আসলে আহ, আচ্ছা বঙ্গবন্ধুর, হ্যাঁ ওটা, হ্যাঁ জি ওটা বললাম, বঙ্গবন্ধুর শাসনামলে 4টি সংশোধনী হয়। ভেরি গুড, থ্যাংক ইউ। তো তাহলে আমরা এটা মনে রাখবো যে সংসদীয় ব্যবস্থা বাতিল হয় কখন? চতুর্থ সংশোধনীতে। আবার ফিরিয়ে আনা হয় কবে? দ্বাদশ সংশোধনীতে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে যাই। দেখেন, নেক্সট প্রশ্ন এটাও কিন্তু এই বছরে আসা একটা প্রশ্ন, এবং শুধু তাই না, এই কনসেপ্ট এই কনসেপ্ট দিয়ে এবার 46 বিসিএস এও কিন্তু একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, মনে আছে যে বাংলাদেশ ভারত যে শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তির প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়, এরকম একটা প্রশ্ন আসছিল, রাইট? তো এই জন্য আমরা বলি যে আসলে প্রশ্নগুলা এমন ভাবে আমরা সলভ করবো যেন আমার সব আশেপাশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন এবং সেই টপিকটা যেন ক্লিয়ার হয়। তো 46 বিসিএস এ আসছিল কি, যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে শান্তি চুক্তির কথা বলা হয়েছিল, সেই শান্তি চুক্তির প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়। তো বাংলাদেশ ভারতের মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, সেটারই আরেকটা নাম কি? মুজিব ইন্দিরা চুক্তি। ঠিক আছে, সেটারই আরেকটা নাম কি? মুজিব ইন্দিরা চুক্তি। এর মানে আপনি যদি জাস্ট ইতিহাসগুলো জানেন, একটু ঘটনাগুলো জানেন, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে খুব ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আমরা সবাই জানি, না 1972 না, অ্যান্সার হচ্ছে 1974। ঠিক আছে, যদি আপনাকে বলে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, তাহলে অ্যান্সার হবে কি? 1974। বিসিএস এ কি প্রশ্ন আসছে এবার? আপনাকে বলছিল 46 বিসিএস এ প্রোটোকলের কথা, যদি প্রোটোকলের কথা বলে তাহলে অ্যান্সার হবে কি? 2011। যেটা এবার অনেকেই ভুল করছেন, অনেক জায়গায় আমি দেখলাম অনেকে দাবি করছে যে বাংলাদেশ ভারত শান্তি চুক্তির প্রোটোকল স্বাক্ষরিত হয় 1974 সালে, বাট এটা রং। যদি আপনাকে বলে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1974 সালে। আপনি যদি অনলাইন যে নিউজ পোর্টাল আছে, যেমন যুগান্তর, কালের কণ্ঠ, এই ধরনের যে ট্রাস্টওয়ার্দি যে নিউজ পোর্টালগুলো আছে, আপনি সেগুলো মানে সে তাদের আর্কাইভ খুঁজেন, ইভেন আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয় বা এই ধরনের ওয়েবসাইট খুঁজেন, তাহলে সেখানে পরিষ্কার বলা আছে যে মুজিব ইন্দিরা চুক্তি 1974 সালে স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তির অনুকূলে যে প্রোটোকলটা আছে সেটা স্বাক্ষরিত হয় বা সেটার অনুসমর্থন হয় 2011 সালে। এবং আপনাকে যখন বলবে ছিটমহল বিনিময়, এই ছিটমহল বিনিময়টা কোন চুক্তির অধীনে হয়? এই যে মুজিব ইন্দিরা চুক্তি। কিন্তু এই ছিটমহল বিনিময় শুরু হয় কত সালে? 2015 সালে। ঠিক আছে, তাহলে এই যে রেলিভেন্ট ইনফরমেশন গুলা, এই রেলিভেন্ট ইনফরমেশন গুলা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে আমি অল্প কথায় যে কথাগুলো বলছি, মুজিব ইন্দিরা চুক্তির পুরো জিস্ট, পুরো সামারি কিন্তু আমি এখানে তুলে আনছি। যাই আসুক আপনি পারবেন, যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে যাই আসুক আপনি পারবেন। কি বলছি? মুজিব ইন্দিরা চুক্তি 1974 সাল। যদি বলে প্রোটোকলের কথা, যেটা 46 বিসিএস এ আসছে, অ্যান্সার হবে 2011। যদি বলে ছিটমহল বিনিময় কবে থেকে শুরু হয়? 2015। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন বলছে বেরুবাড়ি ছিটমহল। আচ্ছা, যিনি বলছেন বেরুবাড়ির কথা, আমাকে একটু জানান তো, বেরুবাড়ি যে হস্তান্তর, এটা কোন সংশোধনীর মাধ্যমে হয়? দেখি দেখি পারেন কিনা। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই, আমরা ঝটপট প্রশ্নগুলো শেষ করে ফেলি। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? দেখেন, গত ক্লাসে আমরা হচ্ছে যখন প্রশ্নগুলো সলভ করি, তখন মনে হয় খাদ্য অধিদপ্তর একটা প্রশ্ন ছিল যে জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় দেখেন আজকে যখন আমরা এই যে রিসেন্ট যে প্রশ্নগুলো সলভ করতেছি, দেখেন এটা 2024-এ একটা জায়গায় আসছে। তো বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? তো জাতিসংঘ বা কমনওয়েলথ বা এই যে খাদ্য কৃষি সংস্থা, এই যে আইএনজিও গুলো আছে বা ইন্টারন্যাশনাল যে অ্যাসোসিয়েশন গুলো আছে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কোথায়, কত সালে? এটা আমি একটু হিন্টস দেই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে কমনওয়েলথের সদস্যপদ, আমি আপনাদেরকে হিন্টস দেই, বাংলাদেশ স্বাধীনতার পর। ঠিক আছে, আমি একটু হিন্টস দেই। স্বাধীনতার পর, হুম, বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোন একটা আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে, সেটা হচ্ছে কমনওয়েলথ। ঠিক আছে, তো স্বাধীনতার পর প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ অর্জন, সেটা কার? সেটা হচ্ছে কমনওয়েলথের। ঠিক আছে, তাহলে এবার একটু বুদ্ধি করে অ্যান্সার দেন। ও জোস, অনেক অ্যান্সার করে ফেলছেন, 1972। তাহলে তো আর এটা নিয়ে কোনো কথাই নেই। ঠিক আছে, কত সালে সদস্যপদ লাভ করে? 1972 সালে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। এইবার দেখেন,
গত ক্লাসে আমরা যখন জাতিসংঘের প্রশ্ন আলোচনা করছি যে জাতিসংঘের সদস্যপদ কত সালে লাভ করে, তখন আমরা একটা প্রশ্ন আপনাদেরকে মানে দেখা মানে তখন একটা সলভ করেছিলাম এরকম, যে জাতিসংঘভুক্ত যে রাষ্ট্রগুলো আছে তাদের যে রাষ্ট্রের প্রতিনিধি তাদেরকে কি বলে। আমরা তখন শিখছিলাম, গত ক্লাসে আপনি এগুলো পাবেন, যারা গত ক্লাস করেন নাই গত ক্লাসটা একটু দেখে নিবেন। জাতিসংঘের যে জাতিসংঘভুক্ত যে দেশগুলো আছে তাদের যে রাষ্ট্রের যে প্রতিনিধি তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাম্বাসেডর। এইবার আমরা আজকে কি শিখতেছি, আমরা একটু আগে কমনওয়েলথে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করছে সেটা জানছি। তাহলে সম্ভাব্য একটা প্রশ্ন জেনে নেই, যে কমনওয়েলথ ভুক্ত দেশগুলি যখন তাদের প্রতিনিধি এক দেশ থেকে অন্য দেশে প্রেরণ করে তখন তাদেরকে আমরা কি বলবো। ঠিক আছে, একটু বুদ্ধি করে অ্যান্সার করেন তো। হাই হাই, রোকেয়া বলছেন যে অ্যাম্বাসেডর, না না, হ্যাঁ হাই কমিশনার, ভেরি গুড। গত ক্লাসে আমি এটা বলছি, গত ক্লাসে যখন আমি বলছি যে জাতিসংঘের রাষ্ট্র প্রতিনিধিদেরকে আমরা বলি অ্যাম্বাসেডর, তখন কিন্তু আমি বলছি যে যদি জাতিসংঘের জায়গায় কমনওয়েলথ বলে দিত তাহলে কিন্তু আপনার অ্যান্সার হইতো হাই কমিশনার। গত ক্লাসটা যারা করছি তারা কিন্তু অলরেডি অ্যান্সার করতে পারতেছি। হ্যাঁ জোস, এই তো। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে হাই কমিশনার। ঠিক আছে, যদি অ্যাম্বাসেডর হয় তাহলে তখন অবশ্যই প্রশ্নে আপনার কি কথা বলা থাকবে? কমনওয়েলথ ভুক্তের জায়গায় কি কথা বলা থাকবে? জাতিসংঘ। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, আশা করি এগুলো পারতেছেন। দেখেন, বাংলাদেশ কোন সালে ফাও এর সদস্যপদ লাভ করে? ঠিক আছে, তো ফাও মানে কি, এটা আবার ওই যে বাংলায় আমরা বলি যে ফাওটা, ওগুলো মনে করেন না। ফাও মানে হইতেছে আর কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটা একটু আগে আমরা বলছি খাদ্য ও কৃষি সংস্থা। ঠিক আছে, তো এই খাদ্য ও কৃষি সংস্থার কথা যখন বলতেছি স্বাভাবিকভাবে খাদ্য অধিদপ্তরে দেখেন এই প্রশ্নটা আসছে। তো আপনি যখন যেই জায়গায় পরীক্ষা দিতে যাবেন, যদি খাদ্য অধিদপ্তর হয়, খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন, খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে একটু ভালো করে দেখে যাবেন। যখন আপনি পেট্রো বাংলার পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই আপনার পেট্রো বাংলা কবে প্রতিষ্ঠিত হয়, কোন মন্ত্রণালয়ের অধীন, এই ধরনের জিনিসগুলো একটু জেনে যাবেন। খাদ্য অধিদপ্তরে অবশ্যই খাদ্য রিলেটেড প্রশ্ন আসছে যে ফাও এর সদস্যপদ কবে লাভ করে। এটার অ্যান্সার হচ্ছে 12 নভেম্বর 1973। ঠিক আছে, এইটা একটু মনে রাখবেন যে ফাও কিভাবে মনে রাখতে পারেন, এই দেখেন ফাও তিনটা লেটার, আর এই যে এখানে তিন আছে, এভাবেও চাইলে মনে রাখতে পারেন। 12 নভেম্বর 1973। ঠিক আছে, যেগুলো এগুলো যত সলভ করবেন এমনি মাথায় গেঁথে যাবে, এগুলো মুখস্থ করতে হবে না। ওকে, ফুল ফর্ম গুলো একটু জেনে জানেন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে এবার দেখেন, যেহেতু ফাও এর সদস্যপদ বাংলাদেশ কবে লাভ করে এইটা আসছে, তাহলে খুব স্বাভাবিকভাবে আপনার বেসিক কিছু নলেজ থাকতে হবে। বেসিক নলেজ বলতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এইবার তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে ফাও এর সদর দপ্তর কোথায়। ঠিক আছে, তো আমরা তো জানি যে যে কোনো আন্তর্জাতিক সংস্থা হইলেই তার সদর দপ্তর কই হয়? জেনেভাতে, তাই না? এটা একটু অ্যান্সার করেন তো। আমরা সবাই মনে করি যে যে কোনো আন্তর্জাতিক সংস্থা হইলেই আমরা মনে করি তার সদর দপ্তর হবে হচ্ছে জেনেভা। হ্যাঁ, তো এটার অ্যান্সার আসলে জেনেভা না। এটা একটু দেখি, শেষ করে দিব, 20টা এরপর আর 10টা তাহলে টানবো না ছেড়ে দিব? হুম, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ফাওয়ের সদর দপ্তর, তাহলে হ্যাঁ ওই যে আমরা যেটা মনে করি জেনেভা দেখলেই সবার আগে জেনেভা দাগাই দিই, এই জন্য আমি ইচ্ছা করে প্রথম অপশনে জেনেভা দিছি। বাট জেনেভা না, ভিয়েনাও না, নিউ ইয়র্কও না। নিউ ইয়র্কটা ইম্পর্টেন্ট কারণ ওই যে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, এবং জাতিসংঘ পুষ্ট একটা অর্গানাইজেশন হচ্ছে ফাও। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে রোম। এটা আমরা মনে রাখবো যে ফাও এর সদর দপ্তর হচ্ছে রোম। ঠিক আছে, তো রোম, যদি আমি বলি, দেখেন এখানে যে সিটি গুলার নাম বলছি, জেনেভা, ভিয়েনা, নিউ ইয়র্ক। তো মোটামুটি জেনেভা আমরা জানি যে সুইজারল্যান্ডের সিটি, ভিয়েনা এটা আমরা জানি অস্ট্রিয়ার রাজধানী, নিউ ইয়র্ক এটা আমরা সবাই জানি যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সিটি। রোম, রোমটা আসলে কোন দেশের বলেন তো? হচ্ছে এটা কি কোন দেশের? এইটা হচ্ছে ইতালি। আচ্ছা, ঠিক আছে।